বাংলায় এবারে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের একের পর এক মাস্টার স্ট্রোক চাল। ভোটের মুখে একাধিক টুইস্টের সঙ্গে নানান পরিবর্তন। কি মনে হচ্ছে এবার বাংলার কুর্সি কার দখলে, দিদি না দাদা? শেষ চালে কে করবে বাজিমাত? ভোটের হাওয়া এখন কোন দিকে বইছে? এত কিছু পরিবর্তন করেও কি বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে? बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा, নাকি ফের শেষ গোলটা দিয়ে কুর্সি দখল করবে মমতাই? তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না, বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। আসুন তার একটা চুলচেরা বিশ্লেষণ করা যাক। ভোটের মুখে বাংলা এখন যেন দাবার বোর্ডে পরিণত হয়েছে। সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের তারিখ ঘোষণা করেছে। সেই সাথে আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে ইতিমধ্যেই। তবে এই পুরো নির্বাচনের এপিসেন্টার বা কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলা, যেখানে কেরালা বা তামিলনাড়ুতে এক দফায় ভোট শেষ হবে এবারে। সেখানে এবারে বাংলার মোট 294টি আসনে ভোট হবে মাত্র 2 দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। ফলাফল আসবে 4 মে। আবার কোনো জায়গায় শোনা যাচ্ছে ভোটের ফলাফল জানা যাবে 6 মে। এবারের বাংলায় ভোটের প্রথম ফ্যাক্টরটা হলো ভোটের দফা কমে যাওয়া। এর আগে যেখানে 2011 সালে ছিল 6 দফা, 2016-তে 7 দফা এবং 2021-এ ছিল 8 দফা, তবে এবার 2026-এ মাত্র 2 দফায় ভোট হবে বাংলায়। কিন্তু কেন? যদিও নির্বাচন কমিশনের মতে 2021 সালে কোভিডের কারণেই ভিড় এড়ানো এবং নির্বাচনী হিংসা রুখতে 8 দফায় ভোট হয়েছিল। তখন প্রায় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল। তবে এবার কমিশন মাত্র 6 দিনের মধ্যে ভোট শেষ করতে চাইছে। কিন্তু তবুও এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, 2026-এর নির্বাচন কমিশন মাত্র 2 দফায় ভোট করানোর সিদ্ধান্ত কেন নিল? বাংলায় কি তবে নির্বাচনী হিংসা কমে গেছে, নাকি তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কাতেই তড়িঘড়ি ভোট পর্ব সারতে চাইছে নির্বাচন কমিশন? নাকি শাসককে চাপে রাখতেই এটা কোনো নতুন প্রশাসনিক কৌশল বা কায়দা? 2021 সালে প্রায় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং ভোট চলেছিল প্রায় 1 মাস ধরে। এবার মাত্র 6 দিনের মধ্যেই বাংলায় ভোট শেষ হয়ে যাচ্ছে। তা এটা কেবল একটা রাজনৈতিক লড়াই নয়, বরং একটা হাই স্পিড পলিটিক্যাল ব্যাটেলও। এছাড়া নির্বাচনের আগেই বাংলায় একের পর এক চমক যদি দেখেন, যেমন নির্বাচনের ঠিক 10 দিন আগেই 5ই মার্চ বাংলার রাজনীতিতে যেন একটা সাংবিধানিক ভূমিকম্প এলো। রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই পদত্যাগ করলেন এবং কেন্দ্র সরকার তড়িঘড়ি তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবিকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করল। আর.এন. রবি ইনি কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি 1976 সালের ব্যাচের আইপিএস অফিসার এবং ভারতের সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও। তাকে ভারতের স্পাই মাস্টারও বলা হয়। তামিলনাড়ুতে স্ট্যালিন সরকারের সাথে তার সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা। এখানেই শেষ না, নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর তিনি ইলেকশন কমিশন আরও একটা বড় পদক্ষেপ নেয়। তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে 1993 সালের ব্যাচের আইএস দুষ্যন্ত নারিয়ালাকে দায়িত্ব দেওয়া হয় সেই জায়গায়। এরপর ডিজিপি ও পুলিশ কমিশনারও বদল হয় এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় অজয় কুমার নন্দকে আনা হয়েছে। অর্থাৎ আদর্শ আচরণবিধি লাগু হওয়ার সাথে সাথে বাংলার প্রশাসনিক কাঠামোয় ব্যাপক রদবদল। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজিপির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন অফিসারদের সরিয়ে দেওয়া তবেই কিসের ইঙ্গিত বলুন তো? এছাড়াও এবারের নির্বাচনের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এই এসআইআর হওয়ায় বাংলার ভোটার তালিকা প্রায় 1,22 লক্ষ ভোটারের তথ্যে গড়মিল পাওয়া গেছে। এরপর চূড়ান্ত তালিকায় সংখ্যাটা 7.66 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 6.44 কোটিতে। এর মধ্যে 60 লক্ষ ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার অধীনে রাখা হয়েছে। বিরোধী দল বিজেপির দাবি এগুলো ছিল ভুয়ো ভোট বা অনুপ্রবেশ
অনুপ্রবেশকারীদের নাম। অন্যদিকে মমতার দাবি এটা তার ভোটারদের বঞ্চিত করার একটা বড় ষড়যন্ত্র। সুপ্রিম কোর্ট এই বিষয়ে তদারকির জন্য 750 জন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করেছে। কিন্তু যদি এই লক্ষ লক্ষ ভোটার ভোট দিতে না পারে, তবে বাংলার জয় পরাজয়ের ব্যবধানও বেশ খানিকটা ওলটপালট হয়ে যেতে পারে। অন্যদিকে এবারে হাই প্রোফাইল লড়াই হবে ভবানীপুরে। শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামের পাশাপাশি মমতার বিরুদ্ধে ভবানীপুর থেকেও লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গতবার যেখানে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন, এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রার্থী তালিকায় 23 জন শিক্ষক, 6 জন আইনজীবী এবং 5 জন ডাক্তারকে জায়গা দিয়ে এক নতুন ইন্টেলিজেন্ট ভোটার কার্ড খেলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেলিব্রিটিদের বদলে অভিজ্ঞ রাজনৈতিক কর্মীদের ওপরই ভরসা রেখেছেন। তার তালিকায় 52 জন মহিলা এবং 47 জন সংখ্যালঘু প্রার্থীও রয়েছে। বাংলার ভোটের মানচিত্রের দিকে তাকালে দেখবেন এবারে 294টা আসনের মধ্যে প্রথম দফায় 152টি আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে। গতবার অর্থাৎ 2021 সালে যেখানে প্রথম দফার এলাকাগুলো থেকে টিএমসি পেয়েছিল 92টি আসন এবং বিজেপি পেয়েছিল 59টি আসন, অন্যদিকে দ্বিতীয় দফার এলাকাগুলোতে টিএমসি পেয়েছিল 123টি আসন এবং বিজেপি মাত্র 18টি আসন। অর্থাৎ বিজেপি যদি কোথাও সুবিধাজনক অবস্থায় থাকে তবে তা এই প্রথম দফার জেলাগুলোতেই। তবে গতবারের তুলনায় এবারের ভোটের ময়দানে বেশ খানিকটা ফারাক আছে। যেমন বিরোধীদের দাবি অনুযায়ী এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পিছনে মূল 5টা বড় কারণ ছিল। এর মধ্যে 1, মুসলিম ভোট ব্যাংক। এক্ষেত্রে তিনি নিজেকে মুসলিমদের একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রচার করেন। 2, ক্যাডার রাজ, মানে বিরোধীদের মতে বাম আমলের সেই গুন্ডামির সাথে জড়িত ক্যাডাররা টিএমসিতে যোগ দিয়েছে। 3, ভুয়ো ভোট, মানে মৃত ব্যক্তি বা অনুপ্রবেশকারীদের নামে ভোট কিংবা ছাপ্পা ভোট। এবং 4, বাঙালি ইমোশন, মানে অবাঙালি শাসক বাঙালিদের ইমোশন বুঝতে অক্ষম, সেই কারণটাকে সামনে রেখেই বিরোধীদের চাপে রাখা। তবে এবারের ভোটের ময়দানে এই সমস্ত ফ্যাক্টরের ক্ষেত্রেও টিএমসি বেশ খানিকটা চাপেই রয়েছে। এর মধ্যে মূল দুটো ফ্যাক্টর হলো 1, মুসলিম ভোট কার্ড, আর 2, এসআইআর এর ফলে ভুয়ো ভোটার বাদ। এর মধ্যে প্রথম ফ্যাক্টরটার ক্ষেত্রে অনেকে বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহেরই মাস্টার স্ট্রোক। তবে তার সত্যতা ঠিক কতটা তা ভোটের ফলাফল এলে বোঝা যাবে। যদিও শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে বিরোধী দল বিজেপি ভোটের আগেই আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে, কিন্তু উল্টো দিকে প্রতিবারের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ড খেলেছেন। যেমন তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ও কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের পাশাপাশি এবারে যুবসাথী প্রকল্প নিয়ে এসেছে টিএমসি, যেখানে বাংলায় যুবক সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব নিয়ে রাজ্যের শাসক দলের ওপর ক্ষোভ তৈরি হয়েছিল। ভোটের মুখে যুবসাথী প্রকল্প আদেও সেই ক্ষোভের আগুন কতটা জল ঢেলে নেভাতে পারে এখন সেটাই দেখার। আর এ কথা কেন বলছি তারও কিছু কারণ আছে। যেমন ধরুন, এর আগেও ভোটের মুখে শাসক দল তৃণমূলের একাধিক দুর্নীতি, হেভিওয়েট নেতা মন্ত্রীদের জেল, দলবদল, সন্দেশখালী ইস্যু, যেখানে অনেকে ধরেই নিয়েছিল যে এবার বোধহয় হাওয়া বদল হবেই, কিন্তু তা সত্ত্বেও শেষমেশ এসব কিছুই কিন্তু মমতার কুর্সি কেড়ে নিতে পারেনি। তাই এবারেও এত কিছুর পরেও বিরোধীরা আদেও কতটা সুবিধা করতে পারবে তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। দেখুন, বর্তমান বিধানসভার মেয়াদ চলতি বছরে 7ই মে শেষ হচ্ছে। যদি ভোটার তালিকা বা অন্য কোনো আইনি জটিলতায় নির্বাচন সঠিক সময় শেষ না হয় এবং সরকার গঠিত না হয়, তবে সংবিধান অনুযায়ী বিধানসভা ভেঙে যাবে এবং রাষ্ট্রপতি শাসন জারি হবে। এটা টিএমসির জন্য একটা বড় চিন্তার বিষয়। অর্থাৎ ভোটের মুখে এর বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্বাচন পিছিয়ে রাষ্ট্রপতি শাসনের ঝুঁকি থাকছে, আর না করলে ভোটার বঞ্চিত হওয়ার ভয়। শাসকের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে এই সময়। সুতরাং এটা এখন বলাই যায় যে বাংলায় এবারের বিধানসভা নির্বাচন এখন কেবল একটা ভোট কেন্দ্র নয়, এটা একটা রাজনৈতিক দাবার মঞ্চে পরিণত হয়েছে। এর মধ্যে একটা চাল একটু ভুল দিলেই খেলা ঘুরতে 1 মিনিটও সময় লাগবে না। কি বলবেন এই বিষয়ে? একপাশে বিজেপির প্রশাসনিক চাপ, রাজ্যপাল RN রবির নজরদারি এবং এসআইআর এর কৌশল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের ভাবমূর্তি এবং তৃণমূলের মজবুত বুথ নেটওয়ার্ক ও বিভিন্ন জনমুখী প্রকল্প হাতিয়ার।
শেষ হাসিটা হাসবে কে? যদিও রাজনৈতিক দাবায় রাজা মন্ত্রী থাকলেও শেষ চালটা কিন্তু দেন সাধারণ জনতাই। অর্থাৎ 23 এবং 29শে এপ্রিল বাংলার মানুষ ঠিক করবেন দিল্লির ব্লুপ্রিন্ট সফল হবে নাকি দিদির মামাটি মানুষের দুর্গ অটুট থাকবে। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।